অনেক দেশই ভিসা দিচ্ছে না বাংলাদেশিদের, স্কলারশিপ পেয়েও যেতে পারছে না শিক্ষার্থীরা। সুড়ঙ্গে লুকিয়ে এখনো লড়ছে স্বাধীনতাকামীরা, জটিল হয়ে উঠছে গাজার যুদ্ধবিরতি। এবার জেনজি বিক্ষোভে টালমাটাল মেক্সিকো, 3 কারণে ফুঁসছে উত্তর আমেরিকার তরুণরা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নাজমা। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে পড়াশোনার স্বপ্ন নিয়ে বছর ধরে চেষ্টা করেন এবং স্কলারশিপও পান, কিন্তু শেষ মুহূর্তে ভিসা না পাওয়ায় তা বাস্তবায়ন করতে পারছে না অনেকেই। কেবল শিক্ষার্থী নয়, পর্যটক, ব্যবসায়ী ও শ্রমিকদের ভিসাও কঠিন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ভিসার অপব্যবহার ও দেশের বাইরে রাজনৈতিক বিবাদের কারণে বাংলাদেশের আবেদনগুলোর বিশ্বাসযোগ্যতা কমেছে। ফলে হাজারো শিক্ষার্থী পরিশ্রম ও স্বপ্ন অনিশ্চয়তার মধ্যে আটকে যাচ্ছে। বিস্তারিত রিপোর্টে। বাংলাদেশিদের বিদেশে যাওয়ার স্বপ্ন থমকে দিচ্ছে ভিসা জটিলতা, আরো কঠিন হয়ে উঠছে ভিসা পাওয়া বাংলাদেশিদের জন্য। কিন্তু কেন এমন ঘটছে, কি বলছেন বিশ্লেষকরা? অনেক বাংলাদেশি শিক্ষার্থী বিদেশে পড়াশোনার স্বপ্ন নিয়ে দিনরাত এক করে চেষ্টা করেন। তারা স্কলারশিপ পান, কঠোর পরিশ্রম করেন, কিন্তু শেষ মুহূর্তে ভিসা না পাওয়ার কারণে সেই স্বপ্ন বাতিল হয়ে যায়। এমনই এক শিক্ষার্থী প্রায় 1 বছরের বেশি সময় ধরে হাঙ্গেরি ও যুক্তরাষ্ট্রে পড়াশোনার চেষ্টা করেছেন। তিনি স্কলারশিপও পেয়েছিলেন, কিন্তু ভিসার জটিলতার কারণে যেতে পারেননি। তিনি জানান, অক্টোবরে বুদাপেস্টে আবেদন করেন। জানুয়ারিতে তিনি জানতে পারেন সেই আবেদনও বাতিল হয়ে গেছে। পরে জানুয়ারিতে ইউএস এর জন্য আবারও আবেদন করেন। প্রায় 1 বছর ধরে অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত এই স্বপ্নের পেছনে সময় ও আশা সবই কাটিয়ে দিয়েছেন, তবুও দেখা পাননি ভিসার। তার জন্য এটি কেবল ব্যর্থ আবেদন নয়, এটি সেই স্বপ্নের টুকরো যা তার হাতে থাকার কথা ছিল। প্রতিটি নাকচ হওয়া আবেদন, প্রতিটি প্রত্যাখ্যান শিক্ষার্থীর মনকে ভেঙে ফেলে। তবে শুধুমাত্র শিক্ষার্থী নয়, অনেক বাংলাদেশি পর্যটক কাজ বা ব্যবসার জন্য ভিসা সহজে পাচ্ছেন না। এমনকি আগে সহজে ভিসা পাওয়া যেত এমন দেশগুলোও এখন কঠিন হয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, কিছু ভিসার অপব্যবহার এবং এক দেশের মাধ্যমে অন্য দেশে যাওয়ার প্রবণতার কারণে বাংলাদেশের ভিসা আবেদনগুলোর প্রতি আস্থা কমে গেছে। পাশাপাশি দেশের বাইরে রাজনৈতিক বিবাদে জড়ানোও দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। শিক্ষার্থীদের জন্য এটি শুধু শৈক্ষিক ভ্রমণ বন্ধ নয়, এটি তাদের স্বপ্নের 1 বছরের পরিশ্রম, আশা ও প্রতিশ্রুতির সঙ্গে খেলায় পরিণত হয়েছে। তাদের চোখে থাকা আলো, বিদেশে পড়াশোনার স্বপ্নের আলো এখনো নিভে যায়নি, কিন্তু প্রতিটি প্রত্যাখ্যানের সঙ্গে তারা আরো কঠিন পরীক্ষার মুখোমুখি হচ্ছে। এখন দেখার বিষয়, কবে এবং কিভাবে এই কঠিন সমস্যা থেকে উত্তরণের পথ খুঁজে পাবে শিক্ষার্থীরা। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে 1 মাস, কিন্তু যুদ্ধ পুরোপুরি থামেনি। দক্ষিণীয় শহর রাফার ধ্বংসস্তূপের নিচে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে এখনো আটকে আছে প্রায় 200 ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা। বিচ্ছিন্ন কক্ষগুলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব যোদ্ধা যুদ্ধবিরতির বাস্তবায়নকে জটিল করে তুলছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে 1 মাস, কিন্তু যুদ্ধ পুরোপুরি থামেনি। দক্ষিণের শহর রাফার ধ্বংসস্তূপের নিচে ভূগর্ভস্থ সুড়ঙ্গগুলোতে এখনো আটকে আছে প্রায় 200 ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধারা। বিভিন্ন কক্ষগুলোতে ছড়িয়ে ছিটিয়ে থাকা এসব যোদ্ধা যুদ্ধবিরতির বাস্তবায়নকে জটিল করে তুলছে। যুদ্ধবিরতির পর গাজা মূলত 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। ইয়েলো লাইনের নামে পরিচিত সীমারেখার পূর্ব অংশ এখন ইসরায়েলের দখলে, রাফাও সেখানে পড়ে। পশ্চিমাংশে আছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন নিয়ন্ত্রিত এলাকা। এই অবস্থায় ইসরায়েল নিয়ন্ত্রিত অঞ্চলের সুড়ঙ্গগুলোতে আটকে থাকা যোদ্ধাদের ভবিষ্যৎ এখন সামরিক হিসাব ছাড়িয়ে বড় রাজনৈতিক ও কূটনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে।
1 মাস ধরেই এসব ভূগর্ভস্থ কক্ষের সঠিক অবস্থান কিংবা সংখ্যা জানা যাচ্ছে না। খাবার ও পানি সংকটে তারা কয়দিন টিকে থাকতে পারবে তাও অনিশ্চিত। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের যোদ্ধাদের সামনে অস্ত্র ফেলে আত্মসমর্পণ করা বা শেষ পর্যন্ত লড়াই করা, এই দুই পথই খোলা। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনের কেন্দ্রীয় কমান্ডার থেকে বিচ্ছিন্ন হয়ে থাকা এসব সুড়ঙ্গ কক্ষ থেকেই ইসরায়েলি বাহিনীর ওপর সাম্প্রতিক হামলা চালানো হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। প্রতিশোধ নিতেই ইসরায়েলে রাফাতে বারবার হামলা চালিয়েছে, যাতে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে যুদ্ধবিরতি 2 বার ভেঙে যাওয়ার উপক্রম হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, সুড়ঙ্গ থেকে বেরিয়ে নিরাপদে ফেরার কোনো সুযোগ দেওয়া হবে না। এদিকে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন ঘোষণা দিয়েছে তারা কখনোই আত্মসমর্পণ করবে না। এই অবস্থানগত দ্বন্দ্বই এখন বড় বাধা। গাজা যুদ্ধবিরতির প্রথম ও দ্বিতীয় ধাপের মাঝামাঝি এসে এই সুড়ঙ্গ সংকট বড় কূটনৈতিক বাধা হয়ে দাঁড়িয়েছে। পরিস্থিতি এমন যে পুরো যুদ্ধবিরতি হয়তো ভেঙে পড়বে না, তবে এই সমস্যার সমাধান না হলে সমঝোতার ভবিষ্যৎ ক্রমেই অনিশ্চিত হয়ে উঠবে। মেক্সিকোতে সহিংসতা, দুর্নীতি ও রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে জেনজিদের ডাকে দেশজুড়ে বিক্ষোভ চলছে। আন্দোলনের কেন্দ্রে জনপ্রিয় মেয়র কার্লোস মানজো, যাকে ডে অফ দ্য ডেড উৎসবের প্রকাশ্যে হত্যা করা হয়। তার হত্যার পর রাস্তায় নামে হাজারো মানুষ। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে সংঘর্ষে পুলিশ সহ আহত হয়েছে অন্তত 120 জন। মেক্সিকোতে সহিংসতা, দুর্নীতি ও ধারাবাহিক রাজনৈতিক হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম। জেনজিদের একটি সংগঠনের উদ্যোগে শুরু হওয়া এই আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে দেশ জুড়ে। তরুণদের পাশাপাশি এতে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। সংঘর্ষে ইতিমধ্যেই পুলিশ সদস্য সহ অন্তত 120 জন আহত হয়েছেন। রাজপথ জুড়ে চলছে সরকার বিরোধী বিক্ষোভ। প্রেসিডেন্ট ক্লডিয়া শিবনমের প্রশাসনের বিরুদ্ধে এই বিক্ষোভের সবচেয়ে বড় ভূমিকা রাখছে নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ। আন্দোলনকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ভিসেন্তে ফক্স সহ বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে আছেন উরুয়াপনের জনপ্রিয় মেয়র কার্লোস মানজো। 1 নভেম্বর ডে অফ দ্য ডেড উৎসবে অংশ নেওয়ার সময় তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। সন্ত্রাসবাদ ও মাদক চক্রের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক শক্তি তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাখত। তার হত্যার পরই দেশ জুড়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটে। বিক্ষোভকারীদের ব্যানারে লেখা ছিল উই আর ওয়াল কার্লোস মানজো। অনেকে মাথায় পরেছিলেন তার পরিচিত খড়ের টুপি, যা ছিল মানজোর রাজনৈতিক প্রতীক। প্রেসিডেন্ট প্রাসাদের সামনে পরিস্থিতি সবচেয়ে উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভকারীরা নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। অন্যদিকে প্রেসিডেন্ট শিবনম অভিযোগ অস্বীকার করে বলেছেন, ডানপন্থী রাজনৈতিক শক্তি এই আন্দোলনকে অর্থায়ন করছে এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সরকার বিরোধী অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা চলছে। কার্লোস মানজো হত্যাকাণ্ডের পর মেক্সিকোর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে জনমনে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। আর তরুণদের নেতৃত্বে এই নতুন আন্দোলন দেশটিকে এক নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে ঠেলে দিচ্ছে। সংগঠকরা ইঙ্গিত দিচ্ছেন সামনে আরো বড় মাত্রার বিক্ষোভ দেখা যেতে পারে। শাহিদা রুবি, মাই টিভি। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠিন আইনি লড়াইয়ের মুখে পড়েছে বিবিসি। প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনার অভিযোগ নিয়ে শুরু হওয়া এই বিতর্ক এখনো রূপ নিয়েছে বড় রাজনৈতিক ও আইনি সংঘাতে। যদিও বিবিসি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, তবুও ট্রাম্প মামলা করার হুমকি থেকে সরে আসেননি। বিস্তারিত রিপোর্টে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কঠিন আইনি লড়াইয়ের মুখে পড়েছে বিবিসি। প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তব্য ভুলভাবে সম্পাদনার অভিযোগ নিয়ে শুরু হওয়া বিতর্ক এখনো রূপ নিয়েছে বড় রাজনৈতিক ও আইনি সংঘাতে। যদিও বিবিসি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে, তবুও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প মামলা করার হুমকি থেকে সরে আসেননি। ঘটনার সূত্রপাত হয় যখন প্যানোরামা তথ্যচিত্রে ট্রাম্পের বক্তৃতার দুটি অংশ এমনভাবে একত্র করা হয় যেন তিনি সরাসরি সহিংসতার উস্কানি দিচ্ছে। ট্রাম্প অভিযোগ করেন তার কথাকে বিকৃত করা হয়েছে। তার ভাষায় তারা আমার শব্দ বদলেছে, আমার বক্তব্যের অর্থই পাল্টে দিয়েছে।
বিবিসি বিষয়টিকে অসাবধানবশত ভুল বলে আখ্যা করলেও ট্রাম্প তা মানেননি। তিনি এখন বিশেষজ্ঞ আইনজীবীদের মাধ্যমে প্রস্তুতি নিচ্ছেন এবং বলেছেন তার মামলা হবে 1 থেকে 5 বিলিয়ন ডলারের মধ্যে। এই ঘটনার চাপ পড়ে বিবিসির শীর্ষ প্রশাসনে। মহাপরিচালক টিম ডেভি এবং সংবাদ প্রধান ডেবোরা স্টার্নেস ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। বিবিসির ইতিহাসে এটি একটি বড় সংকট হিসেবে দেখা হচ্ছে, শুধু দায় স্বীকার নয়, প্রতিষ্ঠানের অস্তিত্ব এবং নিরপেক্ষতার প্রশ্নেও। বিবিসি বলছে এই তথ্যচিত্র যুক্তরাষ্ট্রে প্রচারিত হয়নি, ফলে ট্রাম্প কোনো বাস্তব ক্ষতির মুখে পড়েনি। তারা ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। বিবিসির ভেতরেও মত হল লাইসেন্স ফি থেকে পাওয়া সরকারি অর্থ দিয়ে এমন মামলা মীমাংসা করা গ্রহণযোগ্য নয়। কিন্তু ট্রাম্প যদি সত্যিই মামলা করেন তাহলে বিবিসিকে যুক্তরাষ্ট্রের আদালতে ব্যয়বহুল লড়াইয়ে নামতে হবে। এর সময়টাও বিবিসির জন্য অত্যন্ত অস্বস্তিকর, কারণ প্রতিষ্ঠানের চার্টার নবায়ন শীঘ্রই শুরু হবে, যেখানে তাদের ভবিষ্যতের অর্থায়ন ও ভূমিকা নির্ধারিত হবে। রাজনৈতিক চাপও বাড়ছে বিবিসির উপর। এদিকে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি মন্ত্রী বিবিসির পক্ষে বক্তব্য দিয়ে বলেছেন, বিবিসি এখনো মানুষের আস্থার জায়গা। অন্যদিকে ট্রাম্প এটিকে ভুয়া সংবাদ থেকেও খারাপ বলে আক্রমণ করে যাচ্ছেন। মূল প্রশ্ন এখন, বিবিসি কি আদালতে দাঁড়িয়ে লড়াই করবে, নাকি শেষ পর্যন্ত পর্দার আড়ালে কোনো সমঝোতার পথ খুঁজবে? যেটাই হোক না কেন, ট্রাম্প বনাম বিবিসি দ্বন্দ্ব এখন শুধু সম্পাদনার ভুল নয়, আন্তর্জাতিক মিডিয়ার স্বাধীনতা ও নিরপেক্ষতার পরীক্ষায় পরিণত হয়েছে। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।